তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা সবাই যার যার ঘরে অবস্থান করছি। এই করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আমাদের পড়াশোনা বন্ধ রাখা যায় না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার A2I এর যৌথ উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করা হয়েছে। তোমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছ সংসদ টেলিভিশনে বিভিন্ন ক্লাস সম্প্রচার করা হচ্ছে। এছাড়াও জেলা বিভাগের পর্যায়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মহান শিক্ষক মণ্ডলীগণ তাদের পরিচালনায় বিভিন্ন অনলাইন স্কুল পরিচালিত হচ্ছে। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সুনামগঞ্জ অনলাইন স্কুল পক্ষ থেকে। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়। তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় সাবজেক্ট নিয়ে। আমরা আজকে আলোচনা করব এক গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট নিয়ে, আমাদের বাংলাদেশে গুরুময় অধ্যায় 1971 সালের মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে ভাগ করা হয়েছিল সেই সেক্টরগুলো কোথায় কোথায় অবস্থিত ছিল, কোন সেক্টর কার দায়িত্বে ছিল, কোন সেক্টর কোন কোন অঞ্চলে গঠন করা ছিল, কোন কোন সেক্টরে কি কি কাজ বর্ণনা করা ছিল। নম্বর সেক্টর এলাকা ছিল কক্সবাজার, ফেনী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি। মূলত আমরা পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রাম বলতে যেই এলাকাটাকে বর্তমানে বুঝি সেটাই ছিল 1 নম্বর সেক্টরে। এই সেক্টরে সেক্টর কমান্ডার প্রথমত ছিলেন মেজর জিয়াউর রহমান এবং পরবর্তীতে ক্যাপ্টেন রফিকুল ইসলাম এই সেক্টরের দায়িত্ব গ্রহণ করেন। 2 নম্বর সেক্টর ঢাকা, ফরিদপুরের কিছু অংশ, নোয়াখালী, কুমিল্লা। অর্থাৎ বর্তমানে আমরা বাংলাদেশের রাজধানী বলতে যে ঢাকা অংশটা চিনি তা কিন্তু এই 2 নম্বর সেক্টরের অংশ ছিল। 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে ছিলেন মেজর খালেদ মোশাররফ দিয়েছিলেন। 3 নম্বর সেক্টর ঢাকার বাকি অংশ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা ইত্যাদি এলাকা মিলে এই 3 নম্বর সেক্টর গড়ে ওঠে। 3 নম্বর সেক্টরের প্রাথমিক দায়িত্ব গ্রহণ করেছিলেন মেজর শফিউল্লাহ এবং পরবর্তীতে সে দায়িত্ব মেজর নুরুল্লাহর উপরে অর্পিত হয়। 4 নম্বর সেক্টর হচ্ছে সিলেট জেলার অংশবিশেষ এবং সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দাস। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সিলেট বিভাগ বলতে যে জায়গাটিকে চিনি তা কিন্তু 4 নম্বর সেক্টর এবং 5 নম্বর সেক্টরের মধ্যে বণ্টিত ছিল। 5 নম্বর সেক্টর হচ্ছে সিলেট জেলার বাকি অংশ এবং ময়মনসিংহের সীমান্তবর্তী অংশ। এর সেক্টর কমান্ডার হিসেবে পুরোটা সময় জুড়ে ছিলেন মেজর মীর শওকত আলী। 6 নম্বর সেক্টর আমরা বর্তমানে রাজশাহী বিভাগ বলতে যে অংশটুকুকে চিনি অনেকটা সেই অংশটুকুই। এইখানটাতে দায়িত্বে নিয়োজিত ছিলেন উইং কমান্ডার বাশার এবং এই এলাকায় ছিল রংপুর এবং ঠাকুরগাঁও। 7 নম্বর সেক্টর দিনাজপুরের দক্ষিণ অঞ্চল, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুরের কিছু অংশ ইত্যাদি জায়গা মিলে এই 7 নম্বর সেক্টর কিন্তু গড়ে উঠেছিল। মেজর কাজী নুরুজ্জামান ছিলেন এই সেক্টরের সেক্টর কমান্ডার। 8 নম্বর সেক্টর কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুরের কিছু অংশ মিলেই এই 8 নম্বর সেক্টরটি গড়ে উঠেছিল। 8 নম্বর সেক্টর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মেহেরপুরের যে মুজিবনগর সরকারের সাথে আমরা পরিচিত হয়েছি সেই মুজিবনগর সরকারটি কিন্তু এই 8 নম্বর সেক্টরের অংশ ছিল। মেজর আবু ওসমান চৌধুরী এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। পরবর্তীতে মেজর M.A. মঞ্জুরকে এই সেক্টরের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে 9 নম্বর সেক্টর বরিশাল, পটুয়াখালী এবং খুলনার কিছু অংশ মিলে এই সেক্টরটি গঠিত হয়েছিল। এই সেক্টরটি প্রাথমিকভাবে মেজর M.A. জলিল এবং পরবর্তীতে জয়নুল আবেদিনের হাতে এই সেক্টরটির দায়িত্ব দেওয়া হয়। সেক্টর নাম্বার 11 একটি ময়মনসিংহ এবং টাঙ্গাইল মিলে গঠিত হয়েছিল সেক্টর নাম্বার 11 এবং সেক্টর কমান্ডার হিসেবে প্রথমত মেজর জিয়াউর রহমান ছিলেন, তারপরে মেজর আবু তাহের ছিলেন। 11টি সেক্টর। মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে যুদ্ধগুলো ছিল পরিকল্পনাহীন ও অপ্রস্তুত।
২৬ মার্চ সারা দেশে প্রতিরোধ শুরু হয় এবং এপ্রিলের শুরুতেই প্রবাসী সরকার গঠিত হয়। কিন্তু অস্ত্রপ্রাপ্তি ও প্রশিক্ষণ এ দুয়ের ঘাটতির কারণে বাংলাদেশের স্বাধীনতা লড়াই পরিকল্পিত রূপ পেতে প্রায় জুন মাস পার হয়ে যায়। ১১ জুলাই বাংলাদেশের সামরিক কমান্ডো তৈরি করা হয়। কর্নেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রবকে উপসেনাপতি এবং গ্রুপ ক্যাপ্টেন আব্দুল করিম খন্দকারকে দ্বিতীয় উপসেনাপতির এবং বিমান বাহিনী পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশকে সর্বমোট ১১টি সেক্টরে ভাগ করা হয় এবং পাকিস্তানি সেনাবাহিনী থেকে পালিয়ে আসা কর্মকর্তাদের মধ্য থেকে প্রতিটি সেক্টরের জন্য একজন করে অধিনায়ক নির্বাচন করা হয়। ১ নম্বর সেক্টর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত। দায়িত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান, এপ্রিল থেকে জুন, মেজর রফিকুল ইসলাম, জুন থেকে ডিসেম্বর। ২ নং সেক্টর, নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া ভৈরব রেল লাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ। দায়িত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ, এপ্রিল থেকে সেপ্টেম্বর, মেজর ATM হায়দার, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। ৩ নং সেক্টর, সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া ভৈরব রেল লাইন থেকে উত্তর পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ। দায়িত্বে ছিলেন মেজর KM শফিউল্লাহ, এপ্রিল থেকে সেপ্টেম্বর, মেজর ANM নুরুজ্জামান, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। ৪ নং সেক্টর, সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শায়েস্তাগঞ্জ রেললাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত। দায়িত্বে ছিলেন মেজর CR দত্ত। ৫ নং সেক্টর, সিলেট ডাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর ও পশ্চিমাঞ্চল। দায়িত্বে ছিলেন মীর শওকত আলী। ৬ নং সেক্টর, সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা পর্যন্ত। দায়িত্বে ছিলেন উইং কমান্ডার MK বাশার। ৭ নং সেক্টর, দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী এবং পাবনা জেলা। দায়িত্বে ছিলেন মেজর কাজী নুরুজ্জামান। ৮ নং সেক্টর, সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অধিকাংশ এলাকা এবং দৌলতপুর সাতক্ষীরা সড়কের উত্তরাংশ। দায়িত্বে ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী, এপ্রিল থেকে আগস্ট, মেজর MA মঞ্জুর, আগস্ট থেকে ডিসেম্বর। ৯ নং সেক্টর, দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল ও পটুয়াখালী জেলা। দায়িত্বে ছিলেন মেজর MA জলিল, এপ্রিল থেকে ডিসেম্বরের প্রথমার্ধ, মেজর জয়নুল আবেদিন ডিসেম্বরের প্রথমার্ধের পর থেকে বিজয় লাভের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১০ নং সেক্টর, এই সেক্টরের কোনো আঞ্চলিক সীমারেখা ছিল না। এটি নৌবাহিনীর কমান্ডো দ্বারা গঠিত ছিল। শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন সেক্টরে পাঠানো হতো। ১১ নং সেক্টর, কিশোরগঞ্জ মহকুমা বাদে সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এবং নগরবাড়ি আরিচা থেকে ফুলছড়ি বাহাদুরবাদ পর্যন্ত যমুনা নদী ও তীরাঞ্চল। দায়িত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান, জুন থেকে অক্টোবর, মেজর আবু তাহের, অক্টোবর থেকে নভেম্বর, ফ্লাইট লেফটেন্যান্ট M হামিদুল্লাহ,
নভেম্বর থেকে ডিসেম্বর। টাঙ্গাইল সেক্টর সমগ্র টাঙ্গাইল জেলা ছাড়াও ময়মনসিংহ ও ঢাকা জেলার অংশবিশেষ। দায়িত্বে ছিলেন কাদের সিদ্দিকী। আকাশপথ বাংলাদেশের সমগ্র আকাশ সীমা। দায়িত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। 10 নং সেক্টরটি ছিল কমান্ডার ইন চিফের সরাসরি তত্ত্বাবধানে, যার মধ্যে নৌবাহিনী ও CNCর বিশেষ বাহিনীও অন্তর্ভুক্ত ছিল। তবে সেই সময় উপযুক্ত কোনো কর্মকর্তা ছিলেন না বলে 11 নং সেক্টরের কোনো সেক্টর অধিনায়ক ছিল না। এই সেক্টরের মুক্তিযোদ্ধারা যখন যে সেক্টরে অভিযান চালাতেন তখন সে সেক্টরের সেক্টর অধিনায়কের অধীনে থাকতেন। মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ প্রশিক্ষণ শিবির ছিল সীমান্ত এলাকায় এবং ভারতের সহায়তায় মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ লাভ করত। সম্মুখ যুদ্ধে লড়াই করার জন্য 3টি ব্রিগেড অর্থাৎ 11 ব্যাটালিয়ন তৈরি করা হয়। এছাড়াও প্রায় 1000 মুক্তিযোদ্ধাকে গেরিলা প্রশিক্ষণ দিয়ে দেশের ভেতরে নিয়মিত বিভিন্ন অভিযানে পাঠানো হতো। আগস্ট মাস থেকে শুরু হয় পাকিস্তানি বিরুদ্ধের ঐতিহাসিক নৌ আক্রমণ। ইতিহাসে এই আক্রমণ অপারেশন জ্যাকপট নামে পরিচিত। মুক্তিবাহিনী তীব্র আক্রমণের মাধ্যমে সীমান্তবর্তী পাকিস্তানি বাহিনীর সীমান্ত ঘাঁটিগুলো একে একে দখল করে নিতে শুরু করে। বাংলাদেশের নিয়মিত বাহিনী কমলপুর, বিলোনিয়া, বয়রা প্রভৃতি সীমান্ত ঘাঁটি আক্রমণ করে এবং 307টি ঘাঁটির মধ্যে প্রায় 1/3 সংখ্যক ঘাঁটি অর্থাৎ প্রায় 90টি দখল করে নেয়। পাশাপাশি গেরিলা বাহিনীর আক্রমণও তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকার বাহিনীর নিয়মিত কাজ ছিল সাধারণ মানুষের ওপর অত্যাচার করা এবং বাঙালিদের ওপর নির্যাতন করা। সীমান্তে ও দেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণের জবাবে তারা এই অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয়। কিন্তু অক্টোবরের শেষের দিকে মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়ে তারা দিনের বেলাতেও নিজেদের সামরিক ঘাঁটি থেকে বের হতে ভয় পেয়ে। আমরা আজকে ক্লাস শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। যাওয়ার আগে একটি বাড়ির কাজ। জটপট খাতা লিখে নাও। বাড়ির কাজ 1, বাংলাদেশের মানচিত্র একে মুক্তিযুদ্ধে 11টি সেক্টর চিহ্নিত করো। বাড়ির কাজ 2, মহান মুক্তিযুদ্ধে 11টি সেক্টরের সংক্ষিপ্ত বর্ণনা দাও। আর অবশ্যই করোনা মুক্ত হওয়ার পর যখন স্কুল খুলবে নির্ধারিত শিক্ষক মন্ডলীর কাছে একটু বাড়ির কাজটি দিয়ে দেবে।